সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি আচ্ছা, সবাই কি ইমেইল পেয়েছেন না মোটামুটি? ইনভাইটেশন লিংক? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ইনভাইটেশন লিংক সবাই পেয়েছেন না মোটামুটি? জি স্যার, গ্রুপে দেওয়া হয়েছে তো। আচ্ছা, তাছাড়া আমি সবাইকে আলাদাভাবে মানে ইনভাইটেশন করেই ইয়াটা করেছি। আচ্ছা, আমি আর কয়টা বাজে? ৩-৪ মিনিট অপেক্ষা করছি, তারপর শুরু করছি। আচ্ছা, ক্লাসটা শুরু করছি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সেই ক্লাসটা শুরু করি। আপনাদের অ্যাস্ট্রোনমি শুরু করেছেন। অ্যাস্ট্রোনমি থেকে আসলে খুব বেশি কিছু পড়ার মতো নাই। যা আছে সবই ডেসক্রিপটিভ, অর্থাৎ বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল যেসব অবজেক্ট আছে বা ফেনোমেনন আছে সেগুলোর ঘটনা। এর মধ্যে একটা জিনিস লাস্ট ক্লাসে কেপলারস লটা পড়িয়েছিলাম, এসকেপ ভেলোসিটি পড়িয়েছিলাম। তার আগে আরেকটা জিনিস পড়ানো দরকার ছিল, ওইটা মানে স্কিপ হয়ে গেছে। অর্থাৎ 2 দিনের আগে একদম প্রথমেই যেটা শুরু করা উচিত ছিল সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন মানে তো সবার জানা আছে। জি স্যার, মধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণের যে ব্যাপারটা সেটা সবার জানা আছে। তা আমরা জাস্ট এটার একদম সিম্পল কিছু আলোচনা, যেমন নিউটনের ল অফ গ্র্যাভিটেশন তো আপনাদের, এটা তো আপনাদের জানা আছে।
নিউটনের ল অফ গ্র্যাভিটেশন। তো প্রথমে এটাই পড়াবো, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এটা সবারই জানা আছে। কেউ একজন বলেন তো লটা কি ছিল? যদি পৃথিবী আর একটা বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করে, তো ওদের মধ্যবর্তী দূরত্ব, ওদের যে আকর্ষণ বল, সেটার বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর আর ওই যে ওই পৃথিবী আর ওই বস্তুর যে ভরের গুণফল, সেটা সমানুপাতিক। হ্যাঁ, এখানে পৃথিবীর কথা আমরা বলছি না, এটা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ও আচ্ছা, ইউনিভার্সাল সরি। ল মানে হচ্ছে পুরো মহাবিশ্বের জন্য এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, আমি একটু তাহলে লটা লিখি যেহেতু সমস্যা হচ্ছে। Forces of mutual attraction acting between sorry, a minute. ঠিক আছে, বোর্ডটা দেখা যাচ্ছে না সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, acting between two particles are directly proportional to the masses of these particles and inversely proportional to the square of the distance between them the magnitude of আচ্ছা, এই ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, তাহলে যদি আমরা এটাকে চিন্তা করি, আচ্ছা ম্যাগনিটিউড লেখার দরকার নেই, তাহলে আমরা এখানে কি লিখছি একটু পড়ি। Forces of mutual attraction acting between two particles are directly proportional to the masses of these particles. তাহলে বলা হচ্ছে forces of mutual attraction, মিউচুয়াল হচ্ছে পারস্পরিক আকর্ষণ বল, forces of mutual attraction, পারস্পরিক আকর্ষণ বল acting between two particles, যেটা দুইটা পার্টিকেলের মধ্যে কাজ করছে, আর directly proportional সমানুপাতিক to the masses of these particles, to the to the product, এখানে একটা দিয়েছে, product of the masses of these particles, এই দুইটা পার্টিকেলের ভরের যে গুণফল আছে সেই গুণফলের সমানুপাতিক, and inversely proportional the square of the distance between them, এবং তাদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? F is proportional to m1 m2 by r square। যদি m1 একটা বস্তু হয়, m2 একটা বস্তু হয়, তাহলে তাদের মধ্যে দূরত্ব যদি r হয়, তাহলে m1 by m2 r square
আর এখানে যদি আমরা ইকুয়াল টু সাইন আনি আমাদের জি আনতে হয়, এটা সবার জানা আছে। জি হচ্ছে আমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটার ভ্যালু আপনাদের সবার জানা আছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা সবার জানা আছে। তো এই লটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। আচ্ছা, এখন এই যে এই দুইটা বস্তু, এই বস্তুটার মধ্যে যে আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, এটা কিন্তু বস্তুগুলোর শেপের উপর নির্ভর করছে না, অর্থাৎ তাদের সেই বা আকৃতি কিরকম সেটার উপর কিন্তু এটা কোনোভাবে নির্ভর করে না। আবার মানে তাদের শেপটা কিরকম বা ভরটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে তার কোনো কিছুর উপর নির্ভর করে না। এগুলো হচ্ছে তাদের মধ্যে শুধু দূরত্ব এবং তাদের ভরের উপর, তাদের যে আকৃতি বা শেপ আছে, তাদের অন্যান্য জিনিস কিরকম, অন্যান্য প্রপার্টি কিরকম সেগুলোর উপর নির্ভর করে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, এটা সবার মোটামুটি জানা আছে। তারপরে পরের জিনিসটাও একই, সবই আপনাদের জানা আছে, একদম সিম্পল জিনিস আর কি, গ্র্যাভিটেশনের মধ্যে যা আছে একদম সিম্পল। এই পয়েন্টটা হচ্ছে acceleration due to gravity। acceleration due to gravity মানে কি কেউ বলতে পারবেন? acceleration due to gravity, অভিকর্ষ ত্বরণের নাম শুনেছেন? জি স্যার। আচ্ছা, তার মানে পৃথিবী কোন বস্তুকে কোন যে বলে আকর্ষণ করে সেটার একটা নাম আছে, অর্থাৎ পৃথিবী কোন বস্তুকে যে বলে আকর্ষণ করে তার নামটা কি? অভিকর্ষ। আমরা ইংরেজিতে সেটাই কি বলি? গ্র্যাভিটি। এটাকে আমরা ইংরেজিতে কি বলছি? গ্র্যাভিটি। আচ্ছা, আমি একটা মিনিট একটু সময় নিচ্ছি, এখানে একটু সমস্যা করছে নেটে, আমি একটু হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এটাকে আমরা বলছি যে গ্র্যাভিটি, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলে হচ্ছে অভিকর্ষ। এই অভিকর্ষ বলের আমরা জানি কি F = ma, তার মানে যেখানে বল আছে সেখানে কি আছে? একটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন আছে। তাই অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণকে আমরা কিভাবে প্রকাশ করি? G = gm/r², যেখানে জিটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর আরটা হচ্ছে পৃথিবীর এভারেজ রেডিয়াস। ঠিক আছে, আমরা যদি এটাকে ডিফাইন করে বলতে পারি, ত্বরণকে যেভাবে ডিফাইন করে একই, ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার, অর্থাৎ পৃথিবীর মধ্যে পৃথিবীর উপরে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলতে পারি তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এবার জাস্ট একটা ছোট্ট একটা ইকুয়েশন করি, সেটা হচ্ছে variation of the value of acceleration due to gravity acceleration due to gravity g। আচ্ছা,
আমাদের এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর যে ভ্যারিয়েশন হয়, কি জন্য ভ্যারিয়েশন হয়? ভ্যারিয়েশনটা দেখি, যদি অবজেক্ট অন দ্য সারফেস অফ আর্থ, বস্তু কোথায় থাকবে? পৃথিবীর সারফেসে যদি বস্তু থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? যদি কোনো বস্তু পৃথিবীর সারফেসে থাকে তাহলে তার অভিকর্ষ বলের ইয়াটা কি হবে, ইকুয়েশন কি হবে? আমরা তো নরমাল জানি, কিছুক্ষণ আগে লিখলাম জি ইজ ইকুয়াল টু কি, gm বাই আর স্কয়ার। ঠিক আছে, এখন এম যেটা ভর, কি আমরা কি লিখতে পারি? কারণ কেউ বলতে পারবেন? স্যার W/G। এভাবে না, ভর মানে কি? আচ্ছা, এটা রো ইজ ইকুয়াল টু কি, m বাই v, তার মানে m ইজ ইকুয়াল টু কি, রো ভি। দেখা যায় m ইজ ইকুয়াল রো ভি। আচ্ছা, রো মানে কি? এটা দেখতে কিসের মতো? স্ফিয়ার বা গোলকের মতো না? একটা স্ফিয়ারের ইয়া কত, ভলিউম, ভলিউমটাকে আমরা কিভাবে প্রকাশ করি, কে বলতে পারবেন? 4/3 পাই আর কিউব। ভেরি গুড, 4/3 পাই আর কিউব। তাহলে রো 4/3 পাই আর কিউব, এটা লেখা যায় না m কে? তাহলে এটা তো পৃথিবীর ম্যাস, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে, g ইজ ইকুয়াল টু জি, m এর ভ্যালু হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে একটা রো আছে, রো হচ্ছে আমাদের আর্থের এভারেজ ডেনসিটি, আর এখানে তাহলে আমাদের আর স্কয়ার আছে, এই আর স্কয়ার আর কিউব কাটাকাটি গেল, তাহলে জি ইজ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, 4/3 পাই জি আর আর রো, 4/3 পাই জি আর রো। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে সেটার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণের মান। কিন্তু অবজেক্ট যদি পৃথিবীর উপরে থাকে তখন তার ভ্যালুটা কিরকম হবে? তাহলে এটাকে আমরা লিখতে পারি বি object above the surface of earth, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি উপরে থাকে, এখানে থাকে, তাহলে এইটুকু পর্যন্ত ডিসটেন্স হচ্ছে r, আর ধরে নিলাম এইটুকু পর্যন্ত ডিসটেন্স হচ্ছে h। ঠিক আছে, কিছুটা উপরে থাকলো। এখানে যদি আমাদের কাজ করে g, এখানে করলো ধরা যাক gh, এখানে g কাজ করলো আর এখানে কাজ করলো হচ্ছে gh। তাহলে এখানে দেখি সিনারিওটা কি দাঁড়ায়। আমরা আমাদের যদি gh দূরত্ব থাকে তাহলে টোটাল দূরত্ব কি হচ্ছে, আমরা g ইজ ইকুয়াল টু কি জানি, gm বাই আর স্কয়ার, এটা আমরা জানি। আর g, এটা তো g যদি পৃথিবীর সারফেসে থাকে, আর যেহেতু সারফেস থেকে উপরে আছে তার ইকুয়েশনে কি দাঁড়াবে, gh ইকুয়াল টু কি হবে, gm বাই g প্লাস h, সরি g না তো r প্লাস h হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে একটাকে দিয়ে আমি ভাগ করি এখন, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি gh বাই g ইজ ইকুয়াল টু gm বাই r প্লাস h হোল স্কয়ার ইনটু, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হয়ে যাবে, আর স্কয়ার উপরে চলে যাবে, আর স্কয়ার বাই gm। ঠিক আছে, তাহলে এখান থেকে gm ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে, gh বাই g ইজ ইকুয়াল টু 1 বাই r প্লাস h বাই r হোল স্কয়ার। এটা লেখা যায় না, আর স্কয়ারটাকে নিচে নিয়ে এসে এটা কি লেখা যায়? হ্যাঁ, তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি ইকুয়েশনটা কন্টিনিউ করি তাহলে gh বাই g ইজ ইকুয়াল টু 1 বাই r প্লাস h, এখানে এটা আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস h বাই r হোল স্কয়ার, অর্থাৎ r দিয়ে আমি দুই পাশকে ভাগ করে আলাদা করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, gh বাই g ইজ ইকুয়াল টু 1 প্লাস h বাই r টু দি পাওয়ার মাইনাস 2। এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায় না, এটা 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এক মিনিট একটু সময় নিচ্ছি।
হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এই জিনিসগুলো আপনারা দেখেছেন না, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এগুলো বিভিন্ন সিরিজ আছে। আপনারা কি সিরিজগুলো দেখেছেন? জি স্যার। এক্সপেনশন করেছেন না? আপনাদের তো এইচএসসি লেভেলে এটা বিভিন্ন ম্যাথের সময় করেছেন, যেরকম বেশ কিছু সিরিজ থাকে, আমরা সিরিজগুলোকে এক্সপ্যান্ড করি, সেরকম এইটারও সিরিজ আছে। 1 প্লাস এটারও একটা সিরিজ, সমান্তর ধারা গুণোত্তর ধারা আর কি। হ্যাঁ হ্যাঁ, সিরিজ আছে, সিরিজ। আমরা ওই যে এক্সপ্যানশন এরকম আমাদের থাকে, এই যে এরকম 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটার যে এক্সপ্যানশন, তারপর 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4, এটার এক্সপ্যানশন, এরকম বিভিন্ন রকমের এক্সপ্যানশন আছে। তো এইটারও একটা এক্সপ্যানশন আছে। তো এখন আমরা সাধারণত যেটা করি, আমরা পৃথিবীর সারফেসের উপরে যে জিনিসটাকে ধরি, এই দূরত্বটাকে কি আমরা অনেক বেশি ধরি? অর্থাৎ একটা বস্তু যখন পৃথিবীর উপরে থাকে, সে কি অনেক উপরে থাকে রেডিয়াসের তুলনায়, নাকি পৃথিবীর কাছাকাছি থাকে? কাছাকাছি। মোটামুটি কাছাকাছি, একদমই কাছাকাছি থাকে। সো আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের এইচ এর ভ্যালু ইজ ভেরি ভেরি স্মলার দেন আর। অর্থাৎ যে জিনিসটাকে আমরা চিন্তা করছি, ধরো একটা পাহাড়ের উপর উঠলো, পাহাড়ের উচ্চতা কি পৃথিবীর রেডিয়াসের তুলনায় অনেক বেশি নাকি অনেক কম? অনেক কম স্যার। অনেক কম হবে। সো সাধারণত যেটা হয় যে আমাদের এইচ এর ভ্যালু আর এর তুলনায় অনেক অনেক কম হয় ইন জেনারেল কেসে। তো এই জিনিসটাকে যখন আমাদের এই এইচ এর ভ্যালু আর এর তুলনায় অনেক কম হয়ে যায়, তখন এই আমাদের যখন পরবর্তীতে এই এইচ এস স্কোয়ার আর স্কোয়ার এই ধরনের টার্মগুলো আসে, একটা সিরিজকে এক্সপ্যানশন করলে তার পরবর্তী এইচ স্কোয়ার আর স্কোয়ার, তারপরে আসবে হচ্ছে এইচ কিউব আর কিউব। এখন বলেন তো 0.001 আর এইটা হচ্ছে ধরা যাক 1000, এই দুইটাকে যদি স্কোয়ার করি, উপরেরটার ভ্যালু কি হবে? অনেক ছোট আরো অনেক কমে যাবে। আর নিচেরটার ভ্যালু কি হবে? বেড়ে যাবে। আরো অনেক বেড়ে যাবে। সো এই যে এটার যে সিরিজটা আছে, সেটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে প্রথম দুইটা টার্ম বাদে বাকি সবগুলাতে প্রথমটা স্কোয়ার আসবে, তারপর এটা কিউব আসবে, তারপর এটা টু দি পাওয়ার 4 আসবে। সেগুলো আসলে আমাদের নেগলিজিবল, সেগুলো আসলে যত এক্সপ্যান্ড করব তত সেগুলোর ভ্যালু আসলে ট্রিফলিং হয়ে যাবে, ওগুলো আসলে খুবই মূল্যহীন বা তুচ্ছ হয়ে যাবে রাদার দ্যান দ্য আদার সিরিজ, আদার ভ্যালুজ অফ দ্য সিরিজ। সো এইটাকে আমরা লিখতে পারি, শুধু প্রথম দুইটা টার্ম যদি আমরা নিই, তাহলে লিখতে পারি is equal to 1 minus 2h by r। ঠিক আছে, 1 minus 2h by r, তারপর আবার প্লাস দিয়ে h স্কয়ার বাই r স্কয়ার, তারপর আবার মাইনাস দিয়ে h কিউব বাই r কিউব, এরকম অনেক কিছু আছে। কিন্তু যত স্কয়ার কিউব হবে তত এই ভ্যালুগুলো আরো অনেক বেশি ছোট হতে থাকে। সো প্রথম দুইটা টার্মই মোটামুটি আমাদের নেওয়ার মতো আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু ইয়া করি, gh বাই g, সরি gটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে gh ইকুয়াল টু g ইনটু 1 মাইনাস 2h বাই r। আচ্ছা, এইখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি বলেন তো? gh বড় না g বড়? অথবা কোনটা ছোট, gh ছোট না g ছোট? স্যার জিএইচ ছোট। হ্যাঁ, বুঝিনি কোনটা। স্যার জিএইচ। gh ছোট কেন? কারণ gh কার সমান খেয়াল করেন তো, gh ইকুয়াল টু g মাইনাস সামথিং না? জি স্যার। তার মানে কি g এর থেকে ভ্যালুটা কি হয়ে যাচ্ছে মাইনাস করার কারণে? ছোট, আরো ছোট হয়ে যাচ্ছে। তার মানে gh অবশ্যই স্মলার দেন g হবে। তার মানে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি উপরে উঠি, অর্থাৎ পাহাড়ে উঠলে আমাদের গ্র্যাভিটেশনাল পুল যেটা আছে বা গ্র্যাভিটি যেটা আছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ বল যেটা আছে, সেই সবগুলোর পরিমাণে আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে, এবং এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণের যেটা মান আছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের ভেরিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ। একটা হচ্ছে আর্থে, আর একটা হচ্ছে আর্থ থেকে উপরে কোনো সারফেসে। এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো সবই আপনাদের পড়া আছে। আর এর আগে তো আপনাদের স্কেপ ভেলোসিটি আর ইয়া পড়িয়েছি। এখন চলে যাই একটু হচ্ছে আপনাদের ইয়াতে অ্যাস্ট্রোনমির যে মেইন বিষয়গুলো, যেগুলো আসলে পড়ানোর কিছুই নাই, জাস্ট আপনারা মানে ম্যাথমেটিক্যাল কিছু নাই, যা হচ্ছে বলে যাওয়া, শুধু মুখে বলে যাওয়া। প্রথমে যেটা আছে অ্যাস্ট্রোনমির, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হাবলস ল, হাবলের সূত্র। আপনারা কি নাম শুনেছেন? না স্যার। আচ্ছা,
হাবল টেলিস্কোপের নাম শুনেছেন? না স্যার, স্যার হাবল অ্যাকচুয়ালি তো এই আমি অ্যাস্ট্রোনমি শুনেছিলাম তো অধ্যায়টা হাবল না আমরা টেলিস্কোপ। ইন্টারে পড়ি নেই, তাই না, এগুলো এটা পরে সম্পর্কে না, কিন্তু idea হাবল নেই। টেলিস্কোপের নাম তো শোনার কথা। এই টেলিস্কোপটা আমাদের গত আমি শুনেছি তো। বছর ধরে আমাদের ইউনিভার্সের সমস্ত তথ্য দিয়ে আসছে। বিশাল একটা স্যার টেলিস্কোপ, নরমালি যেটা ইউজ করে ওইটাই, বুঝতে পারেন? নরমাল যে বড় টেলিস্কোপ গুলো ইউজ করে হোয়াইট এটা কালার হাবল টাইপের। টেলিস্কোপ না। হাবল টেলিস্কোপ হচ্ছে একটা উপগ্রহের মতো, এটা পৃথিবীর বাইরে স্থাপন করা আছে, একটা স্যাটেলাইটের মতো এটা পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা বিশাল একটা টেলিস্কোপ যেটা পৃথিবীর বাইরে স্থাপিত, মহাশূন্যে স্থাপিত, এবং এটা পৃথিবীকে চারিদিকে এরকম রোটেট, মানে পৃথিবীকে নিয়ে এরকম রোটেট করছে হাবল টেলিস্কোপ। একদম রিসেন্টলি একটা টেলিস্কোপ পাঠানো হয়েছে যেটা হচ্ছে হাবল টেলিস্কোপের থেকে অনেক অনেক গুণ বেশি, অনেক বেশি শক্তিশালী। সেটার নাম হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। এই বছর খানেক হয়েছে মনে হয় এটা পাঠানো হয়েছে। এটা আরো বেশি সফিস্টিকেটেড এবং এটা আমাদের ইউনিভার্স সম্পর্কে নানা রকম তথ্য কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। সেরকম হাবল টেলিস্কোপটাও খুবই, মানে হাবলের সম্মানার্থে সেই টেলিস্কোপটার নাম দেওয়া হচ্ছে হাবল টেলিস্কোপ। হাবল কি আবিষ্কার করেছিলেন? হাবল খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন যে আমাদের ইউনিভার্সে যেসব গ্যালাক্সি আছে, গ্যালাক্সি মানে তো জানা আছে, এটা ছায়াপথ, গ্যালাক্সি মানে ছায়াপথ বলে বাংলায়। একটা গ্যালাক্সিতে মানে হাজার হাজার নক্ষত্র, নক্ষত্র মানে তারা, যেটা নক্ষত্র থাকে, অনেক কিছু থাকে। আমাদের গ্যালাক্সির নাম কি কেউ বলতে পারবেন? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। আর আমাদের স্যার সবচেয়ে কাছেরটার নাম কি? আমাদের সবচেয়ে কাছেরটার নাম কি? আলফা সেন্টারাই। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি হচ্ছে আমাদের মোটামুটি কাছাকাছি একটা গ্যালাক্সি। আচ্ছা, যাই হোক, তো এই যে হাবল একটা জিনিস অবজার্ভ করবেন টেলিস্কোপ দিয়ে দেখাশোনা করে, সেটা হচ্ছে গ্যালাক্সি গুলা একটার থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। কি দেখলেন? গ্যালাক্সি গুলো একটা থেকে কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে। এবং গ্যালাক্সি গুলোর মধ্যে দূরত্ব যত বাড়ছে, তাদের একজনের থেকে আরেকজন দূরে সরে যাওয়ার ভেলোসিটি তত বাড়ছে। তার মানে যখন কাছে ছিল তখন ভেলোসিটি কি কম, আর যখন দূরে গিয়েছে তাদের মধ্যে তাদের ভেলোসিটি কন্টিনিউয়াসলি কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আমার কথাটা কি বোঝা গেছে? ধরা যাক যখন এরকম কাছে ছিল তখন একটা থেকে আরেকটা 5 কিলোমিটার পার আওয়ার বেগে একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে ডিসটেন্স যখন এত দূর হয়ে গেল তখন তাদের মধ্যে ডিসটেন্স বাড়ার ভেলোসিটি আরো বেড়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 100 কি লিখছিলাম এটা, কিলোমিটার, 100 কিলোমিটার পার আওয়ার। তার মানে ডিসটেন্স যত বেড়ে যাচ্ছে একটা গ্যালাক্সি থেকে একটা গ্যালাক্সি, একটা থেকে একটা যত দূরে সরে যাচ্ছে, তাদের ভেলোসিটি অর্থাৎ দূরে সরে যাওয়ার যে বেগটা, সেই বেগটাও কন্টিনিউয়াসলি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আমার কথাটা কি বোঝা গেছে? আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা দেখতে কিরকম হবে? একদম সহজ করে ধরা যাক এখানে আমি বসাচ্ছি ডিসটেন্স ডি, আর এখানে বসাচ্ছি ভেলোসিটি ভি। তাহলে ডিসটেন্স যত বাড়বে ভেলোসিটি তত কি হবে? তত বাড়বে স্যার। তাহলে গ্রাফের চেহারাটা কিরকম হওয়া উচিত? এটাও বাড়লে এটাও বাড়ছে। আপওয়ার্ড ডিরেকশন। হ্যাঁ, আপওয়ার্ড ডাইরেকশনে কি হবে? আমি একটু ম্যাপিং করি। অবজারভেশনাল যেসব ডাটা আছে, ডেটা যেসব আছে, অবজারভেশনাল ডেটা, অর্থাৎ কোথায় কিরকম দেখা যাচ্ছে, সেটা যদি আমরা ডিসটেন্সের সাথে, ডিসটেন্সটা আমরা মেজার করি হচ্ছে এমপিসি, এমপিসি, ঠিক আছে? আর ভেলোসিটিকে আমরা ধরলাম হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। এরপর আমরা মহাকাশে বিভিন্ন বস্তুর ডিসটেন্স এবং ভেলোসিটি পরিমাপ করলাম। পরিমাপ করে আমরা একটা এরকম গ্রাফ পেয়েছি। এরকম র্যান্ডম একটা গ্রাফ পেয়েছি। গ্রাফটা থেকে কি মনে হচ্ছে এখানে একটা কি আঁকা যেতে পারে? কি আঁকা যেতে পারে? স্ট্রেট লাইন। এই যে ডটগুলো যদি আমরা কনসিডার করি, স্ট্রেট লাইন পাওয়া যেতে পারে না? এইখান থেকে ডিসিশন নেওয়া গেল যে গ্যালাক্সি গুলোর মধ্যে দূরত্ব যত বাড়ছে তাদের ভেলোসিটি কন্টিনিউয়াসলি কি হচ্ছে? বাড়ছে। এবং এটা কি লিনিয়ার একটা রিলেশনশিপ দেখা গেল না? জি স্যার। আচ্ছা, এখন এমপিসি মানে কি সেটা একটু বলি। এমপিসি মানে হচ্ছে মেগা পারসেক।
মেগা মানে কি 1 মিলিয়ন, অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 পারসেক। আর 1 পারসেক মানে কি? 1 পারসেক মানে হচ্ছে 3.26 লাইট ইয়ার। এখন বলেন লাইট ইয়ার কাকে বলে? 3.26 লাইট ইয়ার। স্যার আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে। ফাইন, ভেরি গুড। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, এবার খেয়াল করেন, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা এটা হচ্ছে 3.26 লাইট ইয়ার 1 পারসেক। এখানে আমরা কি নিয়েছি? 1 মিলিয়ন পারসেক, মেগা পারসেক, 10 টু দি পাওয়ার 6 পারসেক। তার মানে গ্যালাক্সিগুলোর দূরত্ব মহাবিশ্ব কত বড় বোঝা যাচ্ছে? আলো 1 বছরে কি পরিমাণ দূরত্ব, যেটা তো আপনারা জানেন। সেই মহাবিশ্ব কতটা মানে কত মানে সীমাহীন বলা যেতে পারে, ঠিক আছে? তো এইরকম এমপিসি এবং কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে তারা কত কিলোমিটার যায়, এই ভেলোসিটির একটা গ্রাফ বসালে এরকম পাওয়া যায়। এবং তাহলে আমরা কি এটা লিখতে পারি v is proportional to d? জি স্যার। কারণ একটা বাড়লে আরেকটা বাড়ছে না, ডিও বাড়ছে ভিও বাড়ছে, এর জন্য স্ট্রেট লাইন রিলেশনশিপ। তাহলে এখানে যদি একটা ইকুয়াল টু দিয়ে কি আনতে হবে? একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা h নট d দ্বারা প্রকাশ করা হয়, এটাকেই বলা হচ্ছে হাবলস কনস্ট্যান্ট, ঠিক আছে? আর এই রিলেশনশিপটাকে বলা হয় হচ্ছে হাবলস ল। আমার কথা বোঝা গিয়েছে? ইয়েস স্যার। তাহলে এইটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, আমরা জানি কিলোমিটার পার সেকেন্ড, আর এই এই ডি এর যে ভ্যালু, ডি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এইচ নটের ভ্যালুটা কত? এইচ নটের ভ্যালু হচ্ছে 70 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পারসেক। অর্থাৎ এইচ নটের ভ্যালু হচ্ছে প্রতি মেগা পারসেকে 70 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ একটার থেকে আরেকটার দূরত্ব যদি 1 মেগা পারসেক হয়, তাদের মধ্যে ভেলোসিটি ডিফারেন্স হবে হচ্ছে 70 কিলোমিটার পার সেকেন্ড। একটা তুলনায় 70 কিলোমিটার পার সেকেন্ড বেশি ভেলোসিটিতে একজন থেকে দূরে সরে যাচ্ছে। আমার কথাটা কি বোঝা গেছে? সো হাবলস লকে আমরা বলতে পারি, স্টেটমেন্ট যদি আমি লিখি, তাহলে স্টেটমেন্ট এভাবে লেখা যায়। আমরা লিখতে পারি the distance stars and suppose galaxies recede away, recede মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, একটা থেকে পিছিয়ে যাচ্ছে, from us আমাদের থেকে, at a speed of 70 kilometer per second for every mega parsec of distance from us. The distant stars and galaxies, দূরবর্তী আমাদের যেসব তারা এবং গ্রহ গ্যালাক্সি বা ছায়াপথ আছে, তারা একজন আরেকজন থেকে recede away from us আমাদের থেকে পিছিয়ে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে at a speed of 70 কিলোমিটার পার সেকেন্ড for every megaparsec of distance from us। আমাদের থেকে প্রতি 1 মেগাপারসেক ডিসটেন্সের জন্য তারা আমাদের থেকে 70 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে হাবল কনস্ট্যান্টের কথা আমরা বললাম, আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম যে v is equal to h not d, এই হাবল কনস্ট্যান্টকে বলা হয় মিসনোমার। মিসনোমার মানে কি? মিসনোমার মানে হচ্ছে যার নামের সার্থকতা নাই।
কেন নামে সার্থকতা নিয়ে কথাটা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এইটা আসলে কনস্ট্যান্ট না, এই ভ্যালুটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। যেমন এখন আছে কত 70 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড আমাদের এখন আছে, কিন্তু আজ থেকে আরো অনেক আগে এটার ভ্যালু 70 ছিল না, বা আজ থেকে আরো অনেক বছর পরে, আসলে বছর না, অনেক লম্বা একটা সময় পরে দেখা যাবে এটার ভ্যালু একই রকম থাকবে না। সেই জন্য এটাকে বলা হয় মিসনোমার। এখনকার সময়, বর্তমান সময় এটার ভ্যালু আছে হচ্ছে এরকম। এটা আমরা একটা এক্সাম্পলও দিতে পারি। আমরা জিনিসটা যেমন আমরা যদি ভেলোসিটি বের করি, আমরা যদি একটা ভেলোসিটি বের করি তাহলে ব্যাপারটা কি হয়, v is equal to, ধরা যাক একটা গ্যালাক্সি আমাদের থেকে 100 মেগাপারসেক দূর, সরি একটা গ্যালাক্সি আমাদের থেকে 100 মেগাপারসেক দূরে, তাহলে তার ভেলোসিটি কত হবে? ভেলোসিটি হবে হচ্ছে 70 ইনটু 100, কত হচ্ছে 7000 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ 100 মেগাপারসেক দূরে যে গ্যালাক্সিটা আমাদের থেকে আছে তার ভেলোসিটি কত, 7000 কিলোমিটার পার সেকেন্ড। কিন্তু একটা জিনিস যদি আমাদের থেকে, একটা জিনিসের ভেলোসিটি যদি এরকম হয়, ধরা যাক ভেলোসিটি যদি হয় এক্সাম্পল স্বরূপ 1 মিলিয়ন কিলোমিটার পার সেকেন্ড, যদি একটা জিনিসের ভেলোসিটি 1 মিলিয়ন কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে তার ডিসটেন্স হবে কত? তাহলে এটা ডিসটেন্সটা আমরা বের করতে পারি 1000 ডিভাইড বাই 70 মেগাপারসেক, কারণ আমাদের v equal to h না, d is equal to v by h naught, h naught এর ভ্যালু হচ্ছে ইয়া, আর v এর ভ্যালু আমাদের হচ্ছে 100, তাহলে দেখা যাচ্ছে সেটা কত দূরে, 143 মেগাপারসেক দূরে, এমপিসি 143 মেগাপারসেক দূরে অবস্থিত। তাহলে দেখা যাচ্ছে যখন আমাদের 100 মেগাপারসেক দূরে অবস্থিত তখন ভেলোসিটি কত, 7000 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু যখন ভেলোসিটি 10000 কিলোমিটার পার সেকেন্ড তার দূরত্ব কত, 143 মেগাপারসেক। তার মানে কি, ডিসটেন্স যত বেড়ে যাচ্ছে ভেলোসিটির মান তত কি হচ্ছে, ডিসটেন্স যত বেড়ে যাচ্ছে ভেলোসিটির মান তত কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। যখন আমাদের 100 এমপিসি ডিসটেন্স ছিল তখন ভেলোসিটি ছিল 7000 কিলোমিটার পার সেকেন্ড, যখন আমাদের 143 এমপিসি হবে তখন আমাদের ভেলোসিটি হবে হচ্ছে 1 মিলিয়ন কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হাবলস ল, হাবল এই লটা দিয়েছেন। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এটার কনসেপ্টটা আপনারা একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। এটা আপনারা সবাই নাম শুনেছেন, নাম শুনেছেন? জি স্যার, বিগ ব্যাং। তো হ্যাঁ, বিগ ব্যাং মডেল। মানে বিগ ব্যাং মডেলটা, এখানে আমরা তত্ত্বটা নিয়ে আলোচনা করছি, জাস্ট মডেলটা এখানে কি বলা হয়েছে মডেল ইয়াটাতে, যারা সাধারণত এই ইউনিভার্সের অরিজিন, এভলিউশন, তারপরে আলটিমেট ইউনিভার্সের পরিণতি কি হবে, আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, এইসব জিনিস নিয়ে আলোচনা করে। এই যে সাবজেক্টটা আলোচনা করা হয়, ইউনিভার্সের উৎপত্তি কিভাবে হলো আর ইউনিভার্সের চূড়ান্ত পরিণতি কি হবে, এটা কিভাবে ইভলভ হচ্ছে, তাদের এভলিউশনটা বা পরিবর্তনটা কিভাবে ঘটছে, এইসব নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে আমরা, এই যে সাবজেক্টটাতে আলোচনা করা হয় তাদের সেই সাবজেক্টটা হচ্ছে কসমোলজি। কসমোলজিতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। এই যে কসমোলজির একটা, মানে এই ইউনিভার্সকে ব্যাখ্যা করার একটা খুবই গ্রহণযোগ্য, আমি বলছি না এটাই একমাত্র, একটা গ্রহণযোগ্য মডেল হচ্ছে আমাদের বিগ ব্যাং মডেল। আচ্ছা, বিগ ব্যাং মডেলে কি বলা হয়? বলা হয় যে আমাদের সমস্ত মহাবিশ্ব এক সময় একটা জায়গায় পুঞ্জীভূত ছিল, একত্রিত হয়েছিল, পুরো মহাবিশ্বটা একটা জায়গায় পুঞ্জীভূত হয়েছিল। এটা কত বছর আগে? 13.7 বিলিয়ন ইয়ার্স আগে, 13.7 বিলিয়ন ইয়ার আগে আমাদের সমস্ত জিনিসটা একটা জায়গায় ছিল, এবং তারপরে একটা বিগ ব্যাং ঘটে, একটা বড় ধরনের একটা বিস্ফোরণ বা একটা শব্দের মতো ঘটে, যেটাকে ব্যাং বলা হচ্ছে, বড় ধরনের একটা ব্যাং শব্দ। এবং তারপর থেকে এটা এক্সপ্যানশন শুরু হলো, প্রসারিত হওয়া শুরু হলো। একটা জায়গায় সব একসাথে পুঞ্জীভূত ছিল, কনজেস্টেড, মানে এটা কি বলবো, একত্রিত ছিল, এবং সেটা এখান থেকে আস্তে আস্তে ছড়ানো শুরু করলো, ওই জায়গাটায় চারিদিকে ছড়া গেল। এটাকে বলা হচ্ছে বিগ ব্যাং। এইটাকে কিন্তু আমরা এক্সপ্লোশন বলতে পারি। এক্সপ্লোশন মানে কি? বিস্ফোরণ। যেমন একটা আতশবাজির ক্ষেত্রে কি হয়, এরকম একটা আতশবাজি সব কিছু একসাথে থাকে, তারপর সেটা বিস্ফোরণ হয়, চারিদিকে কি হয়,
ছড়িয়ে যায় না, এই বিস্ফোরণ, এটা কিন্তু এরকম কোনো বিস্ফোরণ না। দিস ইজ নট অ্যান এক্সপ্লোশন, দিস ইজ অ্যান এক্সপ্যানশন, প্রসারণ। এখন কথা হচ্ছে এক্সপ্লোশন এবং এক্সপ্যানশন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? বিস্ফোরণ এবং প্রসারণ এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার বিস্ফোরণের মধ্যে হচ্ছে মানে জিনিসটা একটু ছিন্ন ভিন্ন টাইপের হয়ে যায়, বাট প্রসারণের মধ্যে হচ্ছে একটা জিনিস যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে, বাট ওটা মানে বড় হতে থাকে। কাছাকাছি হয়েছে। আমি যদি সহজভাবে বলি সেটা হচ্ছে বিস্ফোরণ মানে হচ্ছে যে পার্টিকেল আছে সেগুলো বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ কি, এখান থেকে যখন ছড়া যায় প্রত্যেকটা নির্দিষ্ট ভেলোসিটিতে ছড়িয়ে যাচ্ছে না? জি স্যার। প্রসারণ মানে হচ্ছে এগুলোর কোনো ভেলোসিটি থাকবে না। এখন কথা হচ্ছে ভেলোসিটি না হলে তাহলে একটা থেকে কিভাবে দূরে সরে যায়? এই জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করা যায় যে তাদের মধ্যে যে স্পেস আছে, জায়গাটা আছে, এগুলোর মধ্যে যে জায়গাটা আছে জায়গাটা বড় হচ্ছে, খালি জায়গাটা বড় হওয়ার কারণে তারা একটা থেকে দূরে সরে যাচ্ছে। খুবই সহজ এক্সাম্পল হচ্ছে বেলুন। আপনারা বেলুন দেখেছেন না? জি স্যার। একটা বেলুনের কথা চিন্তা করেন, ছোট্ট একটা বেলুন এই যেরকম। বেলুনটা এখনো ফুলানো হয়নি, এখন এটা চুপসে আছে, এর মধ্যে এরকম ডট আছে, কালো কালো ডট। এখন যদি আমি বেলুনটাকে ফুলানো শুরু করি, কালো ডটগুলো কি একই জায়গায় থাকবে না ছড়াবে? ছড়াবে। কিন্তু কালো ডটগুলো কি তাদের পজিশন চেঞ্জ করতেছে, তাদের অবস্থানের পরিবর্তন করছে, নাকি তাদের মাঝখানে তাদের কি কোনো ভেলোসিটি আছে, নাকি তাদের মাঝখানে স্পেসটা বড় হচ্ছে দেখে তারা দূরে সরে যাচ্ছে? স্পেসটা বড় হচ্ছে এজন্য একটু সরে যাচ্ছে। কিন্তু তাদের কি কোনো দূরত্ব আছে? আমার কথাটা একটু খেয়াল করেন। এদের কি কোনো ভেলোসিটি আছে, নিজস্ব ভেলোসিটি, নাকি যে জায়গায় ছিল বেলুনের সেই জায়গায় তারা আছে? আমার কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ বেলুনের যে পয়েন্টটাতে তারা ছিল সেই পয়েন্টটাই আছে না তারা? জি স্যার। তারা কিন্তু মানে তাদের কোনো ভেলোসিটি নেই, তারা একই পজিশনে আছে, তাদের মাঝখানে স্পেসটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। ফলে একটা থেকে আরেকটা কি হয়ে যাচ্ছে? প্রসারিত হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাকে যে মানে এই প্রসারণটাকে আসলে আমরা শুধু স্পেস দিয়ে ব্যাখ্যা করি না, এটাকে আমরা ফোর্থ ডাইমেনশন দিয়ে ব্যাখ্যা করি, অর্থাৎ স্পেসের সাথে টাইমকেও আমরা অ্যাড করি। এই এক্সপ্যানশনটা আমরা বলি হচ্ছে ফোর্থ ডাইমেনশনাল এক্সপ্যানশন। একটু জটিল বিষয়টা, সময় এবং স্পেস দুইটা একসাথে মিলে এই এক্সপ্যানশনটা, বেলুনের যে সারফেসটা আছে এই সারফেসটাকে আমরা বলতে পারি ফোর্থ ডাইমেনশনাল সারফেস। অর্থাৎ টাইম এবং, আমি সহজ করে বলার চেষ্টা করছি, টাইম এবং স্পেস মিলে হচ্ছে বেলুনের সারফেসটা, এবং এখান থেকে এটা এরকম এক্সপ্যানশন হয়ে চলে যাচ্ছে। খেয়াল করেন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তার নিজের জায়গায় আছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আচ্ছা এই আগে এটা বুঝিয়ে নিই। তাহলে কি হচ্ছে, এইখান থেকে বেলুনটা প্রসারণ হওয়ার ফলে প্রত্যেকটা পয়েন্ট তার একই জায়গায় আছে, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স ক্রমাগত কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে না? এখানে আরো এখান থেকে তাহলে আমরা দুইটা পয়েন্ট এখান থেকে আমরা মূলত করতে পারি। সেটা হচ্ছে যে যেখানেই থাকুক না কেন, ধরা যাক আমি এই ডটে আছি, আমি কি দেখবো সবগুলা ডট কি আমার থেকে দূরে সরছে নাকি সরছে না? যদি বেলুনটা এক্সপ্যানশন হতে থাকে সবগুলা ডটই দূরে সরছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, যদি ধরা যাক দুইটা ট্রেন পাশাপাশি চলছে, দুইজনের ভেলোসিটি যদি সমান হয়, তাহলে একটার সাপেক্ষে আরেকটাকে আরেকটাই কি দেখবে? স্থির দেখবে। যদি ভেলোসিটির ব্যাপার হতো, তাহলে পাশাপাশি দুইটা গ্যালাক্সির ভেলোসিটি যদি সমান হতো, তাহলে এক গ্যালাক্সি থেকে বসে আরেকজন ওই আরেক গ্যালাক্সির দূরত্ব কি দেখতো, মানে ভেলোসিটি কত দেখতো? একই রকম দেখতো না ভিন্ন রকম দেখতো? আমার কথাটা কি বোঝা গেছে? অর্থাৎ দুইটা গ্যালাক্সি যদি তাদের ভেলোসিটি থাকতো, একই বেগে যদি যেতে থাকতো, তাহলে একটার সাপেক্ষে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সির মানুষ কি দেখতো? তাদের ভেলোসিটি, তারা কি স্থির আছে নাকি একটার সাপেক্ষে গতিশীল আছে? কিন্তু যখন এরকম মাঝখানে স্পেস বাড়ছে, তখন কেউ কি এরকম দেখবে নাকি সবগুলাই দেখবে একটা দূরে সরে যাচ্ছে? সবাই দেখবে স্যার। তখন কিন্তু সবাই, কেউ দেখবে না যে আমার সাপেক্ষে কেউ
স্থির আছে, সবাই দেখবে সবার সাপেক্ষে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কারণ বেলুনটা যখন ফুলছে প্রত্যেকটা ডটই একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে, এবং একটা দূরে সরে যাওয়ার মানে সবগুলাই একটা সুন্দর হারে একটা একটা করে দূরে সরে যাচ্ছে। একটা দূরে সরে যাওয়ার ভেলোসিটির সাথে আরেকটা দূরে সরে যাওয়ার যে ভেলোসিটি কখনো সমান হবে না, এবং একটা সাপেক্ষে একটা একটা কখনো দেখবে না যে এটা আমার সাপেক্ষে স্থির আছে, অর্থাৎ সবাই সবাইকে দেখবে সবাই সবার থেকে অনেক কি হচ্ছে দূরে সরে যাচ্ছে। বিগ ব্যাং মডেলে এটা হচ্ছে একটা অবজারভেশন, এবং আমরা বলতে পারি এটা আসলে কোনো সেন্টার নাই, অর্থাৎ আমরা একটা বলতে পারি না যে সেন্টারের সাপেক্ষে এটা এখান থেকে দূরে সরে যাচ্ছে, এই সেন্টারটা সাপেক্ষে এটা দূরে সরে যাচ্ছে, কারণ সবগুলার সাপেক্ষে সবগুলা কি হয়ে যাচ্ছে, মানে আমি হ্যাঁ সবগুলার সাপেক্ষে সবগুলা, বেলুনটা ফোলা মানে কি সবগুলার সাপেক্ষে সবগুলা দূরে সরে যাচ্ছে। আমি বলতে পারি না এই পয়েন্টটার সাপেক্ষে সবাই দূরে সরে যাচ্ছে, এই পয়েন্টে স্থির আছে তার সাপেক্ষে, ব্যাপারটা কিন্তু এরকম না, সবগুলা পয়েন্টের সাপেক্ষেই সবগুলা পয়েন্ট দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারবো না এখানে কোনো স্ট্যান্ডার্ড একটা স্থির পয়েন্ট আছে যার সাপেক্ষে দূরে সরে যাচ্ছে। আর সেকেন্ড আমরা আরেকটা ইয়াকে নিতে পারি, সেকেন্ড আমরা বলতে পারি এই যে মহাবিশ্বগুলো একটাতে আমাদের যে গ্যালাক্সিগুলো একটাতে দূরে সরে যাচ্ছে, এইটা তাদের ভেলোসিটির জন্য দূরে সরে যাচ্ছে না, কিসের জন্য দূরে সরে যাচ্ছে, তাদের মাঝখানে যে স্পেস আছে স্পেসটা বেড়ে যাচ্ছে, তারা তাদের একই জায়গায় আছে, বেলুনের একই জায়গায় আছে, তারা যে পয়েন্টটাতে ডটটা ছিল সেই ডটে এই পয়েন্টেই আছে, কিন্তু বেলুনটা ফুলে যাওয়ার কারণে তাদের মাঝে স্পেসটা বেড়ে যাওয়ার কারণে তারা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এর ফলে কি হয়, একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন, আমি বেলুনের উপর, এটা একটা বেলুন আছে, এই বেলুনের উপর আমি এরকম একটা র্যাক টানলাম, এই র্যাকটা বেলুনটা যখন ফুলবে, এটাকে আমি একটা তরঙ্গের মতো চিন্তা করতে পারি না, আচ্ছা আমি একটা তরঙ্গই আঁকি সবচেয়ে ভালো, বেলুনের মধ্যে আমি একটা তরঙ্গ আঁকলাম, তরঙ্গটা কি বোঝা যাচ্ছে বেলুনের মধ্যে? জি স্যার। এই বেলুনটা যদি প্রসারিত হয় তরঙ্গ দৈর্ঘ্য কি একই থাকবে না বেড়ে যাবে? ওয়েভলেন্থ স্যার বেড়ে যাবে। ভেরি ইন্টারেস্টিং থিং। অর্থাৎ এই গ্রহগুলো থেকে আমরা যে এক একটা গ্রহের ডিসটেন্স বা এক একটা গ্যালাক্সির ডিসটেন্স বা একটা তারার ডিসটেন্স মেজার করে পরিমাপ করি কিভাবে, এটা কেউ বলতে পারবেন? কারো ধারণা আছে? স্পেকট্রোমিটার বা স্পেকট্রামের নাম শুনেছেন? বর্ণালী। জি স্যার। এই তারাগুলা থেকে যে আলো আসে সেই আলোগুলার ইন্টেন্সিটি বা তীব্রতা আমরা পরিমাপ করতে পারি না? জি স্যার। তাহলে যার ইন্টেন্সিটি বা তীব্রতা যত কম হবে সেই তারাটা কি তত বেশি দূরে অবস্থিত। একটা কমন, এটা জাস্ট আমি একদম সিম্পল একটা এক্সাম্পল দিলাম। তাহলে দেখা যাচ্ছে তারাটা যে লাইটটা পাঠাচ্ছে তার ওয়েভলেন্থ কিন্তু ফিক্সড, একই ওয়েভলেন্থে সে লাইট পাঠাচ্ছে, কিন্তু এক্সপ্যানশনের কারণে আমাদের এটা কি হয়ে যাচ্ছে, ওয়েভলেন্থটা মানে যেটা একটা নরমাল ওয়েভ ছিল, স্থির একটা ওয়েভ ছিল, মাঝখানে বেলুনের ভেতর ফুলে যাওয়ার কারণে এটার ওয়েভলেন্থটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক কম ছিল, বেলুন ফুলে যাওয়ার কারণে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়ে যাচ্ছে। এই জিনিসটার নাম হচ্ছে রেড শিফট। কেন রেড শিফট বলা হচ্ছে? কারণ আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়া মানে কি, সেটা কার দিকে থাকবে, ভায়োলেটের দিকে না? আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়া মানে কি, সেটা কার দিকে থাকবে? এটা পড়েনি? VIBGYOR। বলেন এখানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? ভায়োলেট, বেগুনি। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে সেটা কার দিকে যাবে? রেডের দিকে। তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, সেজন্য এই জিনিসটার নাম কি দেওয়া হচ্ছে? রেড শিফট। এটাকে আমরা বলি কি? রেড শিফট। কথা বোঝা গেল? এটাকে আমরা কি বলছি? রেড শিফট। এটা কি বেনিয়া সহ কলা যে করছিলাম ওটা? হ্যাঁ বেনিয়া সহ কলা। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এইদিকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর রেডের তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি। তার মানে একটা জিনিসের তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে সেটা কার দিকে যেতে থাকবে? আস্তে আস্তে লালের দিকে যেতে থাকবে। এই জিনিসটার নাম এইটার সাথে কম্পেয়ার করে আমাদের মনে রাখার সুবিধা বোঝার জন্য, যখনই তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে সেটাকে আমরা বলি সেটা রেডের দিকে যাচ্ছে, রেডিশ একটা ভাব হচ্ছে, যে জিনিসটার নাম হচ্ছে রেড শিফট। এটাকে বলা হচ্ছে কসমোলজিক্যাল রেড শিফট, which is due to the expansion of the space between the stars। অর্থাৎ স্টার বা গ্যালাক্সির মাঝখানে যে স্পেস আছে সেটা বেড়ে যাওয়ার কারণে তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা স্ট্রেচ আউট হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য অটোমেটিক বেড়ে যাচ্ছে না, স্পেস বেড়ে যাওয়ার কারণে এটা স্ট্রেচ আউট হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু একই আছে। আমার কথাটা কি বোঝা গেছে? আমি জিনিসটা বলার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই ধরতে পারছেন যে ভেলোসিটি মানে বিস্ফোরণ ঘটলে একটা জিনিস একটা যে দূরে সরে যায় আর এখানে সরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। বিস্ফোরণের ফলে কি হয়, একটা থেকে একটা গতিশীল হয়ে দূরে সরে যায়,
আর এখানে কি হচ্ছে যে মাঝখানে স্পেসটা বেড়ে যাওয়ার কারণে তারা কি হচ্ছে একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে। আইডিয়াটা কি বোঝা গেছে বিগ ব্যাং এর? জি স্যার। জি স্যার। সবার বোঝা গেছে বিগ ব্যাং এর আইডিয়া? তাহলে এই হচ্ছে আমাদের বিগ ব্যাং থিওরি। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাকুক। আরেকটা ইয়ে আছে, আর অল্প কিছু জিনিস আছে। একটা হচ্ছে স্ট্রাকচার এন্ড ডায়নামিক্স অফ দ্য ইউনিভার্স, আমাদের ইউনিভার্সের স্ট্রাকচারটা কিরকম এটা নিয়ে একটু আলোচনা আছে। আর কিছু স্টার আছে আপনাদের, নিউট্রন স্টার, পালসার, কোয়াজার, ব্ল্যাক হোল, এগুলো নিয়ে ছোট ছোট কিছু টপিক আছে। এগুলো জাস্ট আর একটু মুখে বললেই শেষ হয়ে যাবে। এগুলো আসলে এখানে ক্যালকুলেশন বা ইয়ার মতো কিছু নেই, সবগুলাই হচ্ছে একটু বোঝার মতো, মানে একটু ডেসক্রিপটিভ। আমার কথা কি বোঝা গেছে সবার? সো এখানে আসলে ওইভাবে পড়ানোর মতো কিছু নেই, জাস্ট জিনিসগুলো জানা এবং জেনে বুঝে রাখা। আমার একটা একটা একটু জটিল একটা মডেল বলছিলাম, বিগ ব্যাং মডেল, এটা সবাই বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি এখানে? জি স্যার। জি স্যার। খুব ইন্টারেস্টিং একটা মডেল। অর্থাৎ মাঝখানে স্পেস বেড়ে যাচ্ছে দেখে তার দূরে সরে যাচ্ছে, একটা একটা থেকে ভেলোসিটি মানে গতিশীল হওয়ার কারণে দূরে সরে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। আমি আপনাদেরকে আগামীকাল আরেকটা ক্লাস নিব, লাস্ট ক্লাস। আগামীকাল আপনাদের কোনো এক্সাম আছে? না স্যার। আচ্ছা, আগামীকাল সকাল 11টায় 11টা থেকে একটা লাস্ট ক্লাস নিব, 11টা AM, সকাল 11টা থেকে নিব। 12:30 লাগবে না, তবে তার অনেক আগেই শেষ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমি আপনাদের কোশ্চেন আপলোড করে দিব, কোন টপিক থেকে কয়টা আসবে সেগুলো আমি আপলোড করে দিয়ে রাখবো রাতেই, যাতে সকালে উঠে আমি আপনাদের সাথে আলোচনা করতে পারি কোন টপিক থেকে কয়টা কোশ্চেন আসবে। আমি মিডে যেরকম একটা কোশ্চেনের লিস্ট দিয়ে দিয়েছিলাম, এবং পর কোথা থেকে কোনটা থেকে আসবে সেরকম একটা কোশ্চেন লিস্ট আমি রেডি করে ফেলবো। এবং আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকালকে যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমি আপনাদের এই জিনিসটা একটু বুঝিয়ে দেবো। আমি এমন ভাবে লিখে দেবো যাতে দেখে আপনারা নিজেরাও বুঝতে পারেন, তারপর আমি জাস্ট আরেকবার একটু ব্রিফ করে দেবো। ঠিক আছে, সবার বোঝা গেছে? জি স্যার। স্যার এই যে বেলুনের মধ্যে স্যার যেই তরঙ্গের কথাটা বললেন, এই জিনিসটা স্যার বুঝিনি। তরঙ্গটা মানে স্পেস বাড়ার সাথে সাথে তরঙ্গটা বাড়ছে, এটার কারণ কি স্যার? আচ্ছা, এটা আমি একদম সহজ করে বোঝাই। আপনার তরঙ্গের কথা চিন্তা করার দরকার নেই, আপনি এই জিনিসটা চিন্তা করেন। এটা একটা বেলুন, এই বেলুনের মধ্যে আমি একটা তরঙ্গের ছবি এঁকেছি এরকম, ঠিক আছে? এটার ওয়েভলেন্থ কতটুকু? এটা কিন্তু ছবি আঁকা, বেলুনের উপর ছবি একটা ডিজাইন করা, ঠিক আছে? ওয়েভলেন্থ এতটুকু না? এখন বেলুনে আমি ছড়িয়ে দিলাম, এটা কি এটুকুই থাকবে না আরো ছড়িয়ে যাবে? ছড়িয়ে যাবে। এক থাকলো ওয়েভলেন্থটা? না স্যার, এটা বুঝতে পারছি, কিন্তু স্যার তরঙ্গ তো অনেক ধরনের হয়, যেমন শব্দ তরঙ্গ। এই জিনিসটা যখন স্পেস বেশি থাকে তখন যদি আমরা তরঙ্গটা মানে একটা কম্পন হয় শব্দের তরঙ্গটা, তখন কি স্যার সেম কাহিনী মানে এই জিনিসটা প্রথম কথা হয়? হচ্ছে আমরা এখানে শব্দ তরঙ্গ আলোচনা করতে পারবো না, কারণ এটা হচ্ছে ভ্যাকুয়াম। এটা লাইট ওয়েভ নিয়ে হ্যাঁ, লাইট ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা বলতে পারি। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা আসলে যে অবজারভেশন করি, আমরা ইউনিভার্সের সমস্ত অবজারভেশনে আমাদের উৎস একটাই, সেটা হচ্ছে লাইট। জি স্যার। ঠিক আছে, লাইট যে ওয়েভ আছে, লাইট ওয়েভটা, এই জন্য আমি বললাম যে এটা আসলে মানে এক্সপ্যানশনের কারণে তরঙ্গ দৈর্ঘ্যটা, মানে নর্মাল যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল সেটা কি হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেছে? জি স্যার। সে কারণে আমাদের মানে যে তরঙ্গটা আসলে আমাদের কথা একটু ধরা যায়, ব্লু একটা তরঙ্গ আসার কথা আমাদের কাছে, সেটা কোন দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে এক্সপ্যানশনের কারণে। আমরা যদি প্রথমে যখন যদি তারা স্থির থাকতো, মানে ধরা যাক এই স্টারটা থেকে একটা তরঙ্গ আসছে আমাদের এখানে লাইট, সেই লাইটটা যদি আমাদের এই মহাবিশ্ব এক্সপ্যান্ড না হতো, তাহলে এটা আমাদের কি দেখতাম, ব্লু একটা লাইট। কিন্তু মহাবিশ্ব এক্সপ্যান্ড হওয়ার কারণে এটা তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে আমরা দেখছি যে লাইটটা আসলে ব্লু আসার কথা আমাদের কারণে সেটা কোন দিকে সরে যাচ্ছে, কিছুটা রেডের দিকে। হ্যাঁ, রেডের দিকে সরে যাচ্ছে। তবে এখন আমাদের অবজারভেশনে আরো একটা হয়েছে। আগে তো আমরা শুধু আলোর উপর বেস করে ইলেকট্রোম্যাগনেটিক, আলো মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ বিভিন্ন তারা, তারপরে এইরকম গ্যালাক্সি, এসব যে উজ্জ্বল বস্তু যেগুলো আছে, বা নিউট্রন স্টার আছে যারা কিছুক্ষণ পর পালস তৈরি করে, পালসার আছে, এদের কাছ থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসতো। সেই রেডিয়েশনগুলোকে আমরা পরিমাপ করে তার সেটা কি দ্বারা তৈরি, আমরা এতটা সূক্ষ্মভাবে এখন সবগুলা মানে আলোকে বিশ্লেষণ করতে পারি স্পেকট্রোমিটারের মাধ্যমে,
স্পেকট্রোস্কোপি যেটাকে বলে, যে সেই তারাটার উপাদান কি কি দিয়ে তৈরি সেটাও আমরা বলতে পারি এই আলোর ভেরিয়েশন দেখে। খুব সূক্ষ্মভাবে আমরা আলোর ভেরিয়েশনগুলোকে বিভিন্ন মেশিনের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি, বলতে পারি এটা এত দূরে অবস্থিত। আগে তো বলতে পারতাম কত দূরে অবস্থিত, এখন আমরা তার উপাদান অর্থাৎ কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটাও আমরা বলতে পারি। এত সূক্ষ্মভাবে আমরা বিশ্লেষণ করতে পারি যে লাইটগুলো বিভিন্ন তারা থেকে আসে। তবে এখন নতুন আরেকটা জিনিস হয়েছে যেটাকে নাম হয়েছে, আমি মনে হয় ক্লাসে বলেছি, গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গের নাম শুনেছেন? জি স্যার। এখন নতুন আরেকটা আমাদের অবজারভেশনের একটা উপায়। এবং লাইটকে যদি বলি আমরা চোখে দেখি, গ্র্যাভিটেশনাল ওয়েভ হচ্ছে আমাদের কানের মতো কাজ করে, অর্থাৎ ইয়াগুলা থেকে শব্দ নিয়ে আসে ডিস্টেন্স স্টার থেকে। এবং গ্র্যাভিটেশনাল ওয়েভের সুবিধা হচ্ছে এই আমাদের এই ওয়েভগুলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো যেরকম রেড শিফটের কারণে ওয়েভলেন্থটা চেঞ্জ হতে থাকে, গ্র্যাভিটেশনাল ওয়েভের কোনো চেঞ্জ হয় না, এটার ওয়েভলেন্থ বা কোনো কিছু চেঞ্জ হয় না। যে গ্র্যাভিটেশনাল ওয়েভ যে স্পেস টাইমের যে ফ্লাকচুয়েশন, এটা একটু জটিল বিষয়, স্পেস টাইমের যে ফ্লাকচুয়েশন আছে সেটা একই রকম থাকে। একদম মহাবিশ্বের শুরুর সময় যে গ্র্যাভিটেশনাল ওয়েভটা তৈরি হয়েছে সেটা এখন পর্যন্ত একইভাবে মানে একই ইয়াতেই চলছে আর কি এরকম। তবে হ্যাঁ, এখানে ব্যাপার আছে। ব্যাপারগুলো কি, যে আমাদের এখানে প্রচুর ব্ল্যাক হোল ট্র্যাক আছে, এই ব্ল্যাক হোলগুলো খুবই ম্যাসিভ জিনিস, তারাও আবার গ্র্যাভিটেশনাল ওয়েভ তৈরি করতে পারে। কিছুটা ইন্টারফারেন্সের কারণে কিছু চেঞ্জ আসে, কিন্তু ওভারঅল এই জিনিসটা আসলে চেঞ্জ হয় না। সো এখন আমাদের অবজারভেশন আরো বেশি ডেভেলপ দিকে যাচ্ছে। শুধু আলো দিয়ে যে আমরা এখন অবজার্ভ করি ইউনিভার্সে তা না। এই কত বছর হলো, 10 বছর হলো গ্র্যাভিটেশন আবিষ্কার হয়েছে এই যে 15 সালে, 2015 সালে, খুব বেশি দিন হয়নি। এখন এটার জন্য আমরা আরো সফিস্টিকেটেড মেশিনারিজ তৈরি করছি, যন্ত্রপাতি তৈরি করছি, যাতে গ্র্যাভিটেশনাল ওয়েভকে আমরা আরো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারি। আরেকটা কথা হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এমন একটা জিনিস যার থেকে কি আসে না, কখনো আলো ফিরে আসে না, মানে রিফ্লেক্ট করে না, কোনো কিছুই আসে না, কোনো আলোই আসে না। তাহলে এটা সম্পর্কে আমরা জানবো কিভাবে? জানার কোনো উপায় আছে? না স্যার। এইটা সম্পর্কে জানার কোনো উপায় নেই, কারণ এটা থেকে কিছুই বের হয়ে আসে না। কোনো একটা কিছুতে কিছু একটা আসলে সেটাকে বিশ্লেষণ করে আমরা বলতে পারি এটার মধ্যে কি কি আছে। কিন্তু একটা থেকে যদি সবকিছু নিয়ে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, সেখান থেকে কিছু ব্যাক করে না, ওটা সম্পর্কে আমাদের জানার উপায় নেই। কিন্তু ব্ল্যাক হোল সম্পর্কে আমরা ধারণা করতে পারবো থ্রু গ্র্যাভিটেশনাল ওয়েভ। কারণ ব্ল্যাক হোল খুবই ম্যাসিভ বস্তু, ভারী বস্তু দেখে সেটা স্পেস টাইমে এই গ্র্যাভিটেশনাল ওয়েভ তৈরি করে। সেটাকে যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে সেই ব্ল্যাক হোলের সমস্ত কিছু আমরা আলোচনা করতে পারবো, সেটার ডেনসিটি কিরকম, সেটার পজিশন কোথায়, এগুলো আমরা সব বলতে পারবো। বুঝা যাচ্ছে? আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম আমি, তাহলে এবার একটু ইয়াটা কল করি, অ্যাটেন্ডেন্সটা কল করি। আচ্ছা, 3টা সেকশনেরই একসাথে ক্লাস নিচ্ছি। সো আমি আগামীকাল তো 3 সেকশনের একসাথে ক্লাস নিব। প্রথমে আমি একটু এ সেকশনের অ্যাটেন্ডেন্সটা কল করছি। রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। 2 রোল নাম্বার 2 অ্যাবসেন্ট। আমাদের এই জায়গায় 3 সেকশনের থেকে মোটমাট 25 জন 30 জনের মতো আছে আর কি। স্যার যদি রোল নাম্বারটা জাস্ট নিয়ে নিতেন তাহলে সুবিধা হয়, নয়তো তো 130 জন ডাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, এ সেকশনে কে কে আছেন বলেন। রোল নাম্বার আমাকে একটু এলোমেলো বললে কিন্তু আবার কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে আরো বেশি সময় লাগবে। 1 আছে, আর কি আছে? স্যার 6 4 স্যার। এই যে এই জন্যই আমি আসলে কল করতে চাই, দুইজন যদি একসাথে বলেন তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। কি আছে? 4 আছে। স্যার আপনি ডাকেন আপনি মতো করে। আমার মনে হয় এটাই বেটার হবে, কল করি, না হলে আসলে 2-3 জন একসাথে বললে বোঝা যাবে না। রোল নাম্বার অ্যাবসেন্ট 3, রোল নাম্বার 3 অ্যাবসেন্ট 4, ইয়েস স্যার। 5, রোল নাম্বার 5 অ্যাবসেন্ট, রোল নাম্বার 6, ইয়েস স্যার। roll number 7 absent, 8, roll number 8 ইয়েস স্যার। 8 আছে? জি স্যার। 8 দিয়ে দিচ্ছি। 9 ইয়েস স্যার। আছে। 10 ইয়েস স্যার। 11 ইয়েস স্যার। 12